ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর একটি কবিতা দেখার চেষ্টা করব। কবিতাটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমি প্রথমেই বলবো, কবিতাটি তোমরা মুখস্থ করে ফেলো। কবিতা মুখস্থ করলে সেখান থেকে আর কোনো প্রশ্ন তোমাদের বাদ যাবে না। আমরা এই কবিতাটিকে কয়েকটি অংশে ভাগ করে একটু দেখার চেষ্টা করি। প্রথম অংশ কি রেখেছি? কবি পরিচিতি, তারপরে উৎস পরিচিতি, অর্থাৎ কোন জায়গা থেকে এই কবিতার অংশটি আমাদের নেওয়া হয়েছে। তারপরের অংশ পূর্বসূত্র, অর্থাৎ কবিতাটার পূর্বে কাব্যগ্রন্থের মধ্যে কোন ঘটনা উল্লেখ করা হয়েছে। নেক্সট কবিতা পরিচিতি। কবিতা পরিচিতির মধ্যে রেখেছি শব্দার্থ ও কিছু টিকা। আর সর্বশেষে কবিতার মোট পংক্তি, মূল কবিতা পাঠ। এই কয়েকটি অংশের মধ্যে দিয়ে আমরা কবিতাটাকে দেখে নেব। চলো কবিতাটাকে দেখে নেওয়া যাক। কবি পরিচিতি। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী। আমরা জানি মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। তোমরা কমেন্টে বলো, চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি কে? কেমন? নেক্সট, আবির্ভাব কাল নিয়ে অনেক মত পার্থক্য আছে। অনেকে মনে করেন ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বা মধ্যভাগে, আবার অনেকে মনে করেন ষোড়শ শতাব্দীর শেষ দিকে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর সূচনা লগ্নে কবি আবির্ভূত হয়েছিলেন। ভালো করে ধ্যানে রাখবেন, ষোড়শ শতকের শেষ দিকে। পৈতৃক বাসভূমি ছিল বর্ধমান জেলায়, এটা তো আমরা আগেই জানি, বাট একটু ধ্যান রাখার চেষ্টা করবে। বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত এলাকাটি ছিল কোন থানা? রায়না থানা। আর গ্রামটির নাম দামুন্না। এই দামুন্না গ্রামটিও তোমরা জানবে। পিতার নাম হৃদয় মিশ্র। পিতার নাম হৃদয় মিশ্র। আর মাতা হলেন দৈবকী। মাতা দৈবকী। তাহলে হৃদয় মিশ্র আর দৈবকী তার পিতা এবং মাতা। সেখানে এক অত্যাচারী ডিহিদার ছিলেন, তার নাম ছিল মামুদ শরীফ। এই মামুদ শরীফ এর অত্যাচারী কবি সহ সমস্ত পরিবার আতষ্ট হয়ে গিয়েছিলেন। তাই তারা সপরিবারে দামুন্না ছেড়ে মেদিনীপুর জেলার, ভালো করে খেয়াল রাখবে, মেদিনীপুর জেলার আড়রা গ্রামে, মেদিনীপুর জেলার আড়রা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে গিয়েছিলেন। মেদিনীপুর জেলার আড়রা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে গিয়েছিলেন। তাহলে বর্তমান বাসস্থান আড়রা, পূর্বে বাসস্থান ছিল বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত দামুন্না গ্রাম। পরবর্তী বাসস্থান দামুন্না ছেড়ে তারা কোথায় যাচ্ছে? পশ্চিম মেদিনীপুরের আড়রা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে যাচ্ছে। কবি ছিলেন পণ্ডিত্যের অধিকারী, তাই কবির এই পাণ্ডিত্য দেখে বাঁকুড়া রায় তার পুত্র রঘুনাথ রায়, বাঁকুড়া রায়ের পুত্রের নাম রঘুনাথ রায়, এই রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক রূপে কবিকে
নিযুক্ত করেন। পরবর্তীকালে বলা যায় এই রঘুনাথ রায় অর্থাৎ বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় কবিকে কবি কঙ্কন উপাধি দিয়েছিলেন। তাহলে এইটুকু অংশ খেয়াল থাকবে। তাহলে একবার ঝট করে রিভিশন দিয়ে নিই। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ছিলেন। আবির্ভাবকাল ষোড়শ শতকের শেষ দিকে। পৈতৃক নিবাস বর্ধমান জেলার রায়না থানার দামুন্না গ্রামে। পিতা হৃদয় মিশ্র, মাতা দেবকী। ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে গৃহ ছেড়ে আশ্রয় নিয়েছিল কোথায়? মেদিনীপুর জেলার আন্ডরা গ্রামের বাঁকুড়া রায়ের গৃহে। পরবর্তীকালে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হন এবং রঘুনাথ রায়ই কবিকে কবি কঙ্কন উপাধি দেন। এরপরে চলে আসি আমরা এই যে কবিতা, সেই কবিতার উৎস পরিচিতি নিয়ে। কবিতার উৎস পরিচিতি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল প্রাথমিকভাবে দুটা খণ্ডে বিভক্ত, একটি দেবখণ্ড, অপরটি নরখণ্ড। তবে এ প্রসঙ্গে একটু বলে রাখি, অনেক বইয়ে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যকে 4টি খণ্ডে বিভক্ত করছে, দেবখণ্ড, নরখণ্ড, আর এই নরখণ্ডের অন্তর্গত 2টি খণ্ডকে একত্রিত করে, অর্থাৎ আক্ষেতিক খণ্ড আর বণিক খণ্ড। কিন্তু তোমরা এক কাজ করবে, এটিকে আলাদা আলাদাভাবে বিভক্ত করো। প্রাথমিক ভাগে 2টি ভাগ কি কি? দেবখণ্ড, নরখণ্ড। দেবখণ্ডে কি আছে? দেবতাদের কথা আছে। আর নরখণ্ডে নরের কথা আছে। এই নরখণ্ডকে আবার 2টি ভাগ কি কি? আক্ষেতিক খণ্ড আর বণিক খণ্ড। আক্ষেতিক খণ্ড আর বণিক খণ্ড। আক্ষেতিক খণ্ডে যিনি নায়ক ছিলেন তার নাম ছিল কালকেতু। কি নাম? কালকেতু। আক্ষেতিক খণ্ডের নায়কের নাম কালকেতু। আর বণিক খণ্ডে যিনি নায়ক ছিলেন তার নাম ধনপতি সদাগর। ধনপতি সদাগর, একটু ভালো করে মাথায় রাখো। আক্ষেতিক খণ্ডের নায়ক কালকেতু আর নায়িকা ছিলেন ফুল্লরা। আর বণিক খণ্ডের নায়ক আমরা পেলাম ধনপতি সদাগর। পাঠ্যে যে কবিতাটি আমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি, সেটি এই আক্ষেতিক খণ্ডের অন্তর্গত। এই আক্ষেতিক খণ্ড থেকেই নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম মূল কাব্যে এর নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ, এই আরম্ভ শব্দটি যুক্ত ছিল। কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে যখন নাম দিল, পাঠ্যপুস্তকের নাম কে দিয়েছিল? দেখবে সম্পাদকেরা পাঠ্যপুস্তকের নাম দিয়ে থাকেন। তো পাঠ্যপুস্তকে যখন নাম দিলেন সম্পাদকেরা, তখন তার নাম কি দিলেন? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। শুধু নাম দিলেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তাহলে যদি কোশ্চেন করা হয় যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কাব্যগ্রন্থে কী নাম ছিল? সবাই পারবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কয়েকটি আমরা দেখে নিই একটু ঝট করে। অপর নাম কয়েকটি হলো, চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম হচ্ছে চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল। এই নামটি সব থেকে ভালো করে খেয়াল রাখবে, নতুন মঙ্গল। নতুন, দন্তনৌকার তয়স্সু দন্তন, নতুন মঙ্গল, নতুন মঙ্গল। তাহলে চণ্ডীমঙ্গলে কয়েকটি অপর নাম, অভয়া মঙ্গল, চণ্ডিকা মঙ্গল, অম্বিকা মঙ্গল, নতুন মঙ্গল। নেক্সট, যে কাব্যটির রচনা কাল নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, আমরা দেখেছি।
কাব্যটিতে রচনাকার নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। যখন কবি নিজেই তার রচনা কাল জ্ঞাপক শোক উপস্থাপন করছে, তবুও কাব্যটির রচনাকার নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। কাব্যটির রচনাকার নিয়ে দ্বন্দ্ব থাকার কারণ কি? কারণ একটাই, দেখো কাব্যটি রচনাকার নিয়ে দ্বন্দ্ব থাকার প্রধান কারণ হচ্ছে এই যে রস শব্দটি, রস, এই রস শব্দটি বিভিন্ন অর্থ পোষণ করে। রস বলতে 6টি রস এবং রস বলতে 9টি রস, এই দুই ধরনের শব্দ ইঙ্গিত করায় কাব্যটির রচনাকার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কবি ভণিতায় খুব সুন্দর করে বলেছেন, শকে রস রসে বেদ শশাঙ্ক গণিতা, কতদিনে দিলা গীত হরের অবনীতা। অর্থাৎ আমরা মধ্যযুগের যাবতীয় লেখাকে নিয়ে দেখি, শকে রস রসে বেদ শশাঙ্ক গণিতা। অঙ্কস্য বামাগতি, তাহলে শেষ দিক থেকে আমরা দেখি শশাঙ্ক গণিতা। তাহলে শশাঙ্ক মানে একটি চাঁদ, বেদ মানে 4টি বেদ, রস, এই রস শব্দটিকে নিয়ে একটু মতবিরোধ আছে। রস যদি আমরা 6 ধরি তাহলে দাঁড়ায় 1466, কিন্তু এটি শকাব্দ। তাহলে শকাব্দ থেকে খ্রিস্টাব্দ কীভাবে করতে হয় তোমরা তো জানো নাকি? 78 যোগ করে দাও, 78 যোগ করে দিয়ে দেখো 8 6 14, 4 হাতে থাকে 1, 7 7 14, 4 হাতে থাকে 1, 5 1, 1544। কিন্তু তোমরা যদি পরীক্ষায় এই প্রশ্ন পাও তাহলে 1544 উত্তর করবে না, তোমরা কত করবে? তোমরা করবে 1499 যুক্ত 78 সমান 1577। ঠিক আছে, তাহলে কাব্যটির রচনাকাল 1577। পূর্বসূত্র একটু ধরিয়ে দিই। দেবীচণ্ডীর কৃপায় কালকেতু গুজরাট নগর পত্তন করে রাজা হয়ে বসলেও তার রাজ্য ছিল প্রজাহীন। তাই দেবীচণ্ডী পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ কলিঙ্গ নগরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি করে সেখানকার প্রজাকে গুজরাট নগরীতে আনার ব্যবস্থা করেন। আমরা দেখব এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা, এই কবিতাটিতে এই প্রবল ঝড় বৃষ্টির বর্ণনা আছে। দেখব কিভাবে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, শিলের মতো তালের মতো শিল পড়ছে, ঝড় বৃষ্টিতে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, সমস্ত পৃথিবী জলে ভরে যাচ্ছে, সাপ কিভাবে সেই জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এ ধরনের অনেক প্রসঙ্গ আমরা দেখব। হনুমান কিভাবে তাদের ঘর দোর ভেঙে দিচ্ছে। চলো আমরা কবিতাটি দেখব। কবিতা পরিচিতিতে আমরা দুটি অংশ রেখেছি, একটি শব্দার্থ, অপরটি টিকা। শব্দার্থ, গনিয়া, গনিয়া মানে ভেবে, গনিয়া শব্দের অর্থ হচ্ছে ভেবে। শব্দার্থ অনেক হয়, তুমি যদি যে শব্দটির মানে জানো নি সেটি শব্দার্থে নিয়ে আসে। আমি কয়েকটি স্যাম্পল আকারে রাখার চেষ্টা করেছি, তোমাদের কবিতার মধ্যে যতগুলি শব্দের মানে তোমরা জানো নি তা খাতাতে নোট ডাউন করবে। বিষাদ, বিষাদ মানে শঙ্কিত হওয়া। বিপাকে, বিপাকে মানে মন্দ ভাগ্যে, এই শব্দটি একটু ভালো করে খেয়াল রাখো। বিপাকে মানে মন্দ ভাগ্যে।
আর সব থেকে ইম্পর্ট্যান্ট শব্দ আমার যা মনে হয়েছে তা হলো পরিচ্ছিন্ন, নট পরিচ্ছন্ন। অনেকে এটিকে পরিচ্ছন্ন বলে উচ্চারণ করে, কিন্তু এটি পরিচ্ছন্ন নয়, এটি পরিচ্ছিন্ন। আর পরিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে বিভক্ত বা ভেদ, আলাদা করা। পরিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, বিভক্ত বা ভেদ। সংগঠে তোমরা জানো স্মরণ করা। আছুক, এই শব্দটিকে একটু ধ্যান দিয়ে দেখবে। আছুক মানে থাকুক, যা আছে। আছুক মানে থাকুক, যা আছে। হেজা মানে ভিজিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি জলে প্লাবিত হয়ে পচে যাওয়া বা হেজে যাওয়াকে বলে হেজা। আর লাস্ট শব্দ দেখবে দলমল। দলমল দুমড়ানো মোছড়ানো। কেমন? দুমড়ানো মোছড়ানো। টিকা কয়েকটি রাখা হয়েছে, যেগুলি আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। চারিমেঘ, অষ্টগজরাজ, জৈমিনী, 3টি টিকা রাখা হয়েছে। এগুলি মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই চারিমেঘ আর অষ্টগজরাজ এই দুটি খুব ইম্পর্টেন্ট। আমি এই দুটিকে তোমাদের মনে রাখার জন্য একটি ছোট্ট গল্প বলি। কেমন? গল্পটি হচ্ছে, তোমরা ব্রত করো তো? ব্রত, তাহলে খেয়াল রাখবে যে তুমি তোমার ভাই দ্রোণের সঙ্গে ব্রত করছিলে। কেমন? তো ব্রত সম্পূর্ণ হয় কখন? সন্ধ্যার সময়। তাহলে সন্ধ্যায় পুকুরে স্নানের পর বললে, আহ, ব্রত শেষ হলো। আমাদের 4টি মেঘের যে নাম তা এখানে লুকিয়ে আছে। তুমি দ্রোণের সঙ্গে, তাহলে প্রথম মেঘের নাম আমরা ধরি দ্রোণ। তারপরে ব্রত বললাম, সংব্রত, দ্রোণের সঙ্গে। দ্রোণ প্রথম মেঘ, তারপরে সংব্রত, সংবর্ত, শব্দটা হবে সংবর্ত। আর পুষ্কর, পুকুর নাই, পুষ্কর হবে। কি হবে? পুষ্কর। সংবর্ত হবে, তারপরে হবে পুষ্কর। কি হবে? পুষ্কর। আর শেষে হচ্ছে আবর্ত। তোমরা নিজের মতো শিডিউল করে নিতে পারো, আবর্ত, সংবর্ত, দ্রোণ, পুষ্কর। তাহলে কাহিনীটি কি? তুমি তোমার ভাই দ্রোণের সঙ্গে ব্রত করছিলে, সন্ধ্যায় পুকুরে স্নান করে বললে, আহ, ব্রত শেষ হলো। তাহলে হয়ে যাবে আশা করি এখান থেকে। চলো এরপরে অষ্টগজরাজ। এই যে আমরা কয়েকটি মেঘ দেখলাম, সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। কী কী নাম? সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এরপর আমরা অষ্টগজরাজে চলে যাই। অমর কোষে এই যে 4টি মেঘ, এই 4টি মেঘকে বহন করার জন্য 2টি করে হাতির কথা উল্লেখ আছে। এই হাতি, 8টি হাতি খেয়াল রাখা একটু টাফ, কিন্তু খেয়াল তো রাখতে হবে। ওই জন্যে খুব ইজি করে এদিকে খেয়াল রাখার জন্য আমার কথাগুলি মন দিয়ে এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে, অষ্টগজরাজ নয় কোন হাতি? তাহলে আমরা হাতিগুলির নামগুলিকে একটু ভালো করে দেখে নিই। দেখো যেমনভাবে বলছে, একটু ভালো করে ধ্যান দাও। অঞ্জন আর ঐরাবত, এই 2টি হাতি আমাদের বর্ণমালার, স্বরবর্ণমালার যে বর্ণ তা দিয়ে শুরু। অঞ্জন আর ঐরাবত। তারপরের 2টি প দিয়ে শুরু, পুষ্পদণ্ড আর পুণ্ডরিক। পুষ্পদণ্ড আর পুণ্ডরিক,
কী কী নাম? পুষ্পদণ্ড আর পুণ্ডরিক। পুষ্পদণ্ড পুণ্ডরিক। তাহলে অঞ্জন, ঐরাবত, পুষ্পদণ্ড পুণ্ডরিক। কী হলো? অঞ্জন, ঐরাবত, পুষ্পদণ্ড পুণ্ডরিক। তারপরের চারটি কুমুদ, ক দিয়ে শুরু, তারপরে কয়ের যে প্রথম দিকের অংশটা হাটিয়ে দিলে কি হয়ে যায়? আমাদের ব হয়ে যায়। তাহলে বাহ মন, কুমুদ বামন, কুমুদ বামন। সার্বভৌম সুপ্রতীক, সার্বভৌম সুপ্রতীক। সার্বভৌম শব্দটির সঙ্গে সবাই পরিচিত। সংবিধানে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো সার্বভৌম আর সুপ্রতীক, সু মানে ভালো, প্রতীক যে কোনো চিহ্ন, জাতীয় প্রতীক, তাহলে সুপ্রতীক। সার্বভৌম সুপ্রতীক। অঞ্জন, ঐরাবত, পুষ্পদণ্ড পুণ্ডরিক, কুমুদ বামন, সার্বভৌম সুপ্রতীক। অঞ্জন, ঐরাবত, পুষ্পদণ্ড পুণ্ডরিক, কুমুদ বামন, সার্বভৌম সুপ্রতীক। আশা করি সকলের মাথার মধ্যে থাকবে। চলো আমরা কবিতাটি মুখস্থ করি। কবিতাটি পংক্তি সংখ্যা যদি বলা হয় তো চিন্তা করার কোনো কারণ নেই, মাত্র 3-4টি পংক্তির কবিতা। 3-4টি মানে কি মনে করেছো তোমরা? 3-4 লাইন না, 3-4টি মানে 3 আর 4, 34টি পংক্তির কবিতা, 34টি লাইনের কবিতা। চলো দেখা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। নিমেষেকে জোড়ে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষল ধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবো এ বিষাদ। হুড়হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেই অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে শহরে সকল লোক যে জৈমিনী। হুড়হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জল স্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেইজা গেল ঘর। মেঝাতে পড়য় শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উড়ে পড়ে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। আমাদের টিকার মধ্যে আরও একটি দেখো বাদ পড়ে গিয়েছিল, জৈমিনী অংশটি। জৈমিনী সম্পর্কে দুটি তথ্য পাওয়া যায়। একটি কি, আমরা ব্যাসদেবকে জানি, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব মহাভারতের রচয়িতা। সে ব্যাসদেবের শিষ্য ছিলেন, তথা আমাদের যে ছটা শাস্ত্রে তার মধ্যে যে পূর্ব মীমাংসা শাস্ত্র, সেই পূর্ব মীমাংসার প্রণেতা ছিলেন, অর্থাৎ পূর্ব মীমাংসার প্রণেতা। একই সঙ্গে তাকে বলা হতো বজ্রপাত নিবারক দেবতা, অর্থাৎ যদি বজ্রপাত হয় তাহলে তার নাম স্মরণ করলে, তার নাম উচ্চারণ করলে সেই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই দুটি জনশ্রুতি ছিল, বলে একটু দেখে নেও। যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং উৎসাহ দানের জন্য লাইক করে বেল বাটনটিও অন করে রাখো।